হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আসছি, কেন আসছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো। তার আগে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে দিদি ভাই তুমি কি আর ব্লগিং করবে না, তুমি কি আর ভিডিও দেবে না। আমার দিদি ভাইরা বলছে শিল্পী তুমি কি আর ব্লগিং করবে না, সত্যি অস্থির হয়ে যাচ্ছি, কেন ব্লগ দিচ্ছ না। তো আমি টুকটাক শর্টসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আমি ফেসবুক থেকে ডাউনলোড করে তবেই দিচ্ছি, কারণ এগুলো আলাদা করে কোনো আমি কিন্তু শর্টস করছি না। এবার কথা হলো ভিডিও কেন দিচ্ছি না। আজকে তোমাদের সত্যিটা বলি, আমার শরীরের অবস্থা কন্ডিশন খুবই খারাপ। সেটা কেন হয়েছে, কারণ আমি একটু বেশি হেডেক নিয়ে নিয়েছি। হেডেক বলতে কি বলতো, আমি ফেসবুকে যখন প্রথম থেকে টুকটাক ভিডিও ছাড়তাম, আমি করতাম, আমি না এইগুলো জানতাম না যে এখানে প্রফেশনালি মুড অন করা যায়, কিছু আর্নিং করা যায়। জানতাম যে লোকেরা করে, আমি ভাবতাম তাদের ব্যাপারটা আলাদা, বড় বড় ক্রিয়েটার তাদের ব্যাপারটা আলাদা, আমাদের দ্বারা কোনোদিন কিছু হবে না। আমি এইভাবেই বিষয়টাকে নিয়েছিলাম। তো হঠাৎ করে একদিন আমাকে বললো যে শিল্পী তুমি তো প্রফেশনাল মুডটা অন করতে পারো, তোমার যেহেতু 5,000-এর উপরে ফলোয়ার রয়েছে। আর জানো ওই 5,000 ফলোয়ার আমার 3 ঘন্টার মধ্যে হয়েছিল। যেদিন আমি ফার্স্ট অ্যাকাউন্টটা খুলি 3 ঘন্টার মধ্যে আমার 5,000 ফলোয়ার হয়েছিল। তো আমাকে একজন দেখে বলে কি যে শিল্পী তোমার 3 ঘন্টায় 5,000 ফলোয়ার হয়েছে, তাহলে তুমি কেন প্রফেশনাল মুডটা অন করছো না। তো টুকটাক এর কাছ থেকে তার কাছ থেকে জানার পরে আমি দেখলাম মোটামুটি অনেকেই ভালোবাসা দিচ্ছে। তো ভালোবাসা দিচ্ছে, দেখো যদি কারোর ভালোবাসা পাই, কে না চেষ্টা করে। তো আমি ভাবলাম কিছু তো কাজ করছি, একদিন ভিডিও দিই আরেকদিন দেন, এই করতে 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 কয়েকজন দিদিভাই আমাকে বললো যে শিল্পী তুমি না কন্টিনিউ করো, দেখবে তোমার ভিডিও কিন্তু ভালো হয়, মানে শর্টসগুলো খারাপ হয় না, ভালোই লাগে। তুমি একটু এক কাজ করো, তুমি কন্টিনিউ করো। তো এবার দেখি ওই কন্টিনিউ করতে গিয়ে আমি যখন লাইভে আসছি সবাই বলছে লাইভ করতে, লাইভ করলে দেখছি অনেকে জয়েন করছে আর বেশ ভালো ভিউজ হচ্ছে। আর সবাই বলছে শিল্পী এটা কিন্তু একটা খুব ভালো প্রসেস, তুমি কিন্তু লাইভ করতে পারো। আর ওই লাইভ আমি সারাদিন করার টাইম পাই না। এবার কখন করি, রাত 11টার থেকে স্টার্ট করি, 11টার থেকে 12টা 1টা পর্যন্ত 2 ঘন্টা লাইভ করি। তাহলে তুমি যেখানে আমি 2টা মানে 1টা পর্যন্ত লাইভ করি, তারপরে আমি সমস্ত কাজ গুছিয়ে শুতে আমার 2টা, তারপরে সবার কমেন্টসে রিপ্লাই দিতে 3টা, এই করে করে আমার রোজ কন্টিনিউ 3টার সময় ঘুমানো হচ্ছে। আর এতে আমার যে শরীর এত খারাপ করে যাবে আমি তোমাদের বুঝতে দেই না, মানে এত খারাপ করছে শরীর। এটা নয় যে আমি এই চ্যানেলে ভিডিও দিতে চাই না, আমার এই চ্যানেল হচ্ছে লক্ষ্মী, এটার থেকে আমি যেটুকু আর্নিং পাই, আজ পর্যন্ত আমি যেটুকু টাকা পয়সা পেয়েছি আমার এই চ্যানেল থেকেই পেয়েছি, মি শিল্পীর থেকেই পেয়েছি। আর আমার যে পরিচিতিটা, মি শিল্পীর যে ট্যাগটা লেগেছে, সেটা কিন্তু আমার এই চ্যানেল থেকেই। তোমরা আমাকে ভালোবেসে এই চ্যানেল থেকেই কিন্তু তুলেছো। তো এই চ্যানেলটাতে ভিডিও না দিতে আমারও কষ্ট হয়, কষ্ট হলেও যে কিছু করার নেই, আমি সুযোগ পাচ্ছি না। আমি ভাবছিলাম যে ফেসবুকে যদি একটা জায়গা করতে পারি। যাই হোক, টুকটাক তোমাদের ভালোবাসা, বিশেষ করে লাইভটা আমার বেশ ভালোই লোকে দেখছে, বেশ ভালোই হচ্ছে। এবার কথা হলো যে আজকে ভিডিও করব আমি, আর ব্লগিং চ্যানেলে তোমরা সবাই বলছো আমি কি আর ভিডিও দেবো না, আমার কি ইচ্ছে নেই আর ব্লগিং করার? অবশ্যই আছে, আমাকে একটুখানি সুস্থ হতে দাও। প্রচুর পরিমাণে ঘুমাচ্ছি, তোমরা চোখগুলো দেখলে বুঝতে পারো, চোখের নিচ আমার পুরো ফুলে গেছে, ঠোঁট কালো হয়ে গেছে। মেয়েরা বলছে মা তুমি যদি এইভাবে কন্টিনিউ করো তুমি মরে যাবে। তোমাদের দাদা ভাই প্রচণ্ড রাগারাগি করছে, বলে সব কিছু আমি ফেলে দেবো এইরকম যদি দিন রাত 24 ঘন্টা এইভাবে গাধার খাটনি খাটো। তো এক তো থাকে সংসারের কাজ, সেকেন্ড তো ছেলে মেয়ের কাজ, তারপরে এই 2 মেয়েরই কিন্তু 80 মাসের পরীক্ষা এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে। এবার বলো আমি কোন দিকটায় যাব? হ্যাঁ, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে এই কিছুদিন দেখো, আমি অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও দেবো, একটুখানি রয়ে দেবো আর কি। এবার যাও, নিজের ব্যাপারে অনেক প্রায় 3 মিনিট বলে ফেললাম। তোমরা যেহেতু জানতে চেয়েছো, আমি তো ব্লগিং চ্যানেলে কোনো রকম শর্টস দিয়ে বলতে পারছি না বা ভিডিও করে বলতে পারছি না, ভাবলাম এই চ্যানেল যেহেতু অনেকেই দেখে, ওই চ্যানেলও অনেকেই দেখে, তো ভাবলাম এইখানে তোমাদের এই কথাগুলো বলি। যাই হোক, এবার চলো যেটা মূল টপিক, সেটা হলো আজকে অনেক দিন পরে তোমরা দেখলে যে অনুপম ক্ষমা চেয়েছে। কারণ কিছুদিন আগেও কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটা খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল, সেটা হচ্ছে বরাহনন্দন। তো এতদিন পরে কেন অনুপমের মনে হলো ক্ষমা চাইতে হবে? অনেকের মনে হচ্ছে যে হয়তো ওদের মানে প্রচুর রোগ ব্যাধি হচ্ছে, হয়তো কারোর অভিশাপ লেগে গেছে। না, এগুলো কিছু নয়, অভিশাপ কিছু নয়। যেমন আমাকে অনেকে এসে কমেন্ট করে বলে যায় হ্যাঁ তুই লোককে নিয়ে বলিস তো ওই জন্য তোর শরীর খারাপ হয়, তোর মেয়েদের শরীর খারাপ হয়, এরকম আমাকেও অনেক কথা বলে। শরীর থাকলে আমাদের অসুস্থ হবে, শরীর থাকলে অসুস্থ হবে, এটা প্রত্যেকেরই হয়। এটা ওই পার্টিকুলারই তাকে বলছে বলে ও তাকে বলছে বলে এগুলো কোনো কথা নয়। তবে ওদের এই অসুখে পড়ার মূল উদ্দেশ্য মানে মূল কারণ কি জানো? সেটা হচ্ছে অনিয়ম। ওরা বেরিয়ে আসার পর থেকে তোমরা একটা জিনিস দেখবে, যখন তখন মনে হচ্ছে ওরা
বেরিয়ে যাচ্ছে শপিং করতে, যখন তখন মনে হচ্ছে ওরা ঘুরতে বেরিয়ে যাচ্ছে, যখন তখন মনে হচ্ছে দক্ষিণেশ্বরে চলে যাচ্ছে, যখন তখন মনে হচ্ছে মানে ওরা 24 ঘন্টা যেটুকু সময় ব্লগিং করছে ওরা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে ওদের সদ্য সদ্য বিয়ে হচ্ছে, একটু তো ঘোরা চাই, শরীরটা ওকেও দিতে হবে। কারণ এই যে ওরা ঘরটাকে সাজাচ্ছে, এই যে ঘরের জিনিসগুলো করছে, এর জন্য কিন্তু ওদের পরিশ্রম হচ্ছে। তোমরা জানো যে একটা নতুন সংসার সাজাতে গেলে কতটা ঝামেলা হয়, সেটা তো তোমরা ভালো করে জানো। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে চিন্তা। এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা ঠিক ছিল, কিন্তু এখন যেটা সেটা হচ্ছে অতিরিক্ত। এবার আমি তোমাদের বলি কেন। একত মারুকে তার মা বাবাকে টাকা পাঠাতে হচ্ছে, সেকেন্ডত পমপমকে তার বাবাকে টাকা পাঠাতে হচ্ছে। আর অ্যামাউন্টটা কিন্তু খুব কম নয়। পমপমকে প্রত্যেক উইকলি 5,000 টাকা দিতে হয়। উইকলি 5,000 মানে তুমি ভাবো মাসে মাসে প্রায় 20,000 টাকা। এই টাকাটা মাসে যদি পমপম তার বাবাকে দিতে হয় আর মারুকে যদি 10,000 টাকা দিতে হয়, তাহলে 30,000 টাকা। এবার ওদের যা ভিউজ আসছে তাতে কি মাসে 30,000 টাকা কামানো সম্ভব? যেই ভিউজটা হচ্ছে, তারপরে নিজেদের সংসার চালাতে হচ্ছে, সংসারে নিত্য নতুন জিনিস কিনছে। আমি ফার্স্ট থেকে একটা কথাই বলছিলাম, সব ধীরে সুস্থিরে করো, হুড়াহুড়ি করো না। আজকে যদি ফ্রিজ কিনে থাকে, অর্ধেক টাকা কেউ দিয়েছে আর অর্ধেকটা টাকা ওদের ইএমআই থেকে কাটবে। আজকে মাইক্রোওভেন যদি নেয়, অর্ধেকটা কেউ দিয়েছে, অর্ধেকটা ওদেরকে টানতে হবে। মানে এত বার বেড়েছিল না, আর সেই বার বেড়ে গেছিল, তার ফলস্বরূপ কিন্তু এটা কোনো অভিশাপ টভিশাপ কিছু নয়। তারপরে হচ্ছে উপরন্ত মানসিক টেনশন, চতুর্দিকটা কি করে সামলাবো, বয়সটা হচ্ছে কম, ঠিক আছে, খুব আহামরি বড় সেটা বলবো না, আবার একদম কচি বাচ্চা সেটাও বলবো না, কিন্তু আমাদের তুলনায় ওদের বয়সটা অনেকটা কম। চাপ কত নেওয়া যায়। তার মধ্যে এই রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা অনেকেই চেনো, সোনালী গুপ্তা আর মন্দিরা। সোনালী গুপ্তা দেখো আজকে যেইভাবে মন্দিরা সবসময় মন্দিরার আর মারিয়ার সম্পর্কটাকে হাইলাইট করেছে, যেইভাবে দেখিয়েছে যে ওরা দুই বোন একজন আরেকজনটাকে কতটা ভালোবাসে, সেটা অন ক্যামেরায় দেখিয়েছে, কারণ অলরেডি মারিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া তাই। কিন্তু সোনালীর সাথে যে মন্দিরার যে সম্পর্কটা, সেটা কিন্তু কখনো অন ক্যামেরায় হাইলাইট করে দেখানো হয়নি। একবার হয়তো সোনালীর বাড়িতে গেছে, ওইটুকু সময় তোমরা দেখেছ। সোনালীর সাথে কিন্তু মন্দিরার অনেক গভীর সম্পর্ক। আজকে যেই কথা ও মারিয়াকে শেয়ার না করতে পারবে, সেই কথা কিন্তু সোনালীকে মন্দিরা শেয়ার করতে পারবে। আর সোনালী হচ্ছে এমন একটা মেয়ে, সে প্রচণ্ড প্রচণ্ড সংযত, প্রচণ্ড সংযত। ও এমন কিছু করবে না যাতে কারোর কোনোদিন ক্ষতি হয়। কারোর সে তার যদি হাজারো শত্রু কেউ থাকে না, সে তার ক্ষতি চাইতে পারবে না। সোনালী গুপ্তা হচ্ছে এইরকম একটা মেয়ে, তার কিন্তু কোনো চ্যানেল নেই। কালকে দেবশ্রীদির কমেন্টস বক্সে সোনালীকে নিয়ে অনেক মন্তব্য হয়েছে। যারা এই মন্তব্যগুলো করেছে তাদের খালি একটা কথাই বলবো, সোনালীর সম্পর্কে তোমরা কিছু জানো না। শুধু শুধু একটা অনুমানের ভিত্তিতে ওই মেয়েটাকে তোমরা দোষারোপ করো না। আজকে তোমরা হয়তো জানোই না যে সোনালী মারিয়া আর মন্দিরার জন্য কি কি করেছে। মারিয়া আর মন্দিরার জন্য না, সোনালী বরাবর, প্রিয়া বলো, মৌ, মানে আজ পর্যন্ত যারা যারা বিপদে পড়েছে না, নিঃস্বার্থভাবে নিজের থেকে অনেক টাকা পয়সা কিন্তু দিয়েছে। কোনো দিন কারো কোনো ক্রিয়েটারের কাছে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বা কোনো ব্লগারের কাছে বলতে দেখেছো যে আমি তার জন্য এত করেছি, আমি তার জন্য এত করেছি? প্রিয়ার ছেলে যখন অসুস্থ হয়, বিএমটি করাবে, তখন কিন্তু সোনালী একটা ভালো অ্যামাউন্টও দিয়েছে। এবার তুমি বলতে পারো তুমি কি করে জানো? আমি অনেক কিছু জানি, কারণ সোনালী আমাকে বিশ্বাস করে, এখনও জানে যে শিল্পীদিকে যদি কোনো কথা বলি না, শিল্পীদি কখনো অন ক্যামেরায় সেটা বলবে না, আর আমি কখনো সেটা করিনি আর ভবিষ্যতে করতেও পারবো না। শুধু সোনালী নয়, এরকম অনেক ব্লগারও আছে এখানে যারা তাদের মনের কথা, দুঃখের কথা শেয়ার করে। আমি যত দূর করা যায়, যেইটুকু করলে কারোর কোনো ক্ষতি হবে আমি সেইটুকুই বলি। এক্সট্রা ভিউজ কামানোর জন্য কোনোদিন এক্সট্রা কথা আমি আমার ভিডিওতে বলি না। তোমরা অনেকেই আমাকে বলো তোমার কাছে প্রুফ আছে বলো, কখনোই দাও না। না, অতটা আমি বিক্রি করে দেই না কাউকে। অবশ্যই কন্ট্রোভার্সি করছি মানে টাকার জন্যই করছি, তাই বলে এটা নয় একটা মানুষ আমাকে বিশ্বাস করে বলেছে সেই কথাগুলোকে বরাবর আমি উগলে উগলে আমাকে টাকা কামাইতে হবে। আমি যেইটুকু ভিডিওতে দেখব, যেইটুকু বুঝবো সেটা নিয়ে কথা বলবো। এখন যেটা হয়েছে সেটা বলছি, এই যে ক্ষমা চাওয়ার মূল উদ্দেশ্য তোমরা জানো না। পম হচ্ছে অনুপম প্রচণ্ড চালাক, আর তোমরা ভাবছো মারিয়া বোকা। না, মারিয়াও বোকা না। মারিয়ারই বুদ্ধি এটা যে তুমি ক্ষমা চাও,
ক্ষমা চাইলে কেউ। আচ্ছা মারিয়াকে আজকে একটা কথা বলি, এই দিদিভাই আজ থেকে একদিন হলো তো এই দিদিভাইকে বিশ্বাস করেছিলে, দিদিভাইয়ের কাছে কিছু কথা শেয়ার করেছিলে, দিদিভাইও তোমাকে কিছু কথা শেয়ার করেছিল, ভালোবাসতে তো। এই তোমরা কি বলো তো, তোমরা যেই পাতে খাও সেই পাতে হাগো, প্রচণ্ড স্বার্থপর। আর যারা অতিরিক্ত স্বার্থপর থাকে না, তাদের কখনো ভগবান ভালো করে না। ক্ষণিকের জন্য তারা ভালো থাকে, সারা জীবনের জন্য তারা ভালো থাকতে পারে না। আজকে আমি তোমার দিদিভাই হিসাবে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তোমার সাথে কথা বলতাম, ভালোবাসা ছিল। তোমার বিপদে আপদে যখন তখন আমি তোমাকে ফোন করে খোঁজ নিয়েছি। আমি যখন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে একটা বিপদের মধ্যে ছিলাম, দুনিয়ার লোক যারা শত্রু মিত্র কেউ বাদ ছিল না, আমাকে খোঁজ করে করে জিজ্ঞেস করেছে, শিল্পী তোমার মেয়ে কেমন আছে, তুমি কেমন আছো, সব ঠিক আছে তো? কিন্তু তুমি এত বেইমান একটা মেয়ে, একটাবার আমাকে ফোন করে বলনি যে শিল্পীদি তোমার মেয়েটা কেমন আছে। তুমি হচ্ছে সেই মারুক, বেইমানের হাত পার করে দাও। আজকে তুমি মন্দিরার সাথে মিশতে পারছো সোনালির দৌলতে। সেই সোনালিকেও তুমি কথা ছাড়তে কিন্তু 1 মিনিটও দ্বিধাবোধ করনি। তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে যে মন্দিরা তোমাকে এতটা ভালোবাসে, ও সোনালিকে ছেড়ে তোমাকে চুজ করবে? এটা সম্ভব? তুমি কি বলো তো, মন্দিরাকে ইউজ করেছো। সোনালি কিন্তু কখনো মন্দিরাকে ইউজ করেনি। যেই সম্পর্কে স্বার্থ থাকবে সেই সম্পর্ক কখনোই সুসম্পর্ক হতে পারে না। আজকে মন্দিরার সাথে সোনালির যে মেলামেশাটা, সেটা ভালোবাসার সম্পর্ক, এর মধ্যে কোনো স্বার্থ নেই। আর তোমার সম্পর্কে ছিল ভালোবাসার সাথে সাথে স্বার্থ। আজকে তুমি রানাঘাটে এসছো শুধুমাত্র মন্দিরাকে ইউজ করবে বলে। তোমরা পাগল হয়ে গেছিলে, তোমার মনে হচ্ছিল এত সুন্দর ভিউজ হচ্ছে, এখন বোধহয় আর মন্দিরা দিকে আমার প্রয়োজন নেই, আমরা দাঁড়িয়ে গেছি আমাদের মতো, আমরা জানোই তাই করতে পারি না। এটা তোমরা বেইমানি করেছো। আর মন্দিরার ফ্যান ফলোয়ার কেমন সেটা তোমরা খুব ভালো করেই জানো। মন্দিরা এমন একটা মেয়ে না, ওকে যেমন মানুষ যখন তখন ঘৃণা করতে পারে, কিন্তু ওর ব্যবহারে আবার যখন তখন নিজের বুকে টেনে নিতে পারে। এই 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 যে এই যে এই যে একটা ভালো গুণ না, এটা মন্দিরের মধ্যে আছে, সেটা তোমাকে মানতে হবে। তুমি মন্দিরার সাথে সুসম্পর্ক রাখতে পারো নি, তার জন্য তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও সোনালি তোমাদের মাঝখানে ঢুকে গেছে। না, তুমি সোনালি আর মন্দিরের মাঝখানে ঢুকে গেছিলে। তবে ঢুকেছো ঠিক আছে, 3 ভাই বোন মিলেমিশে তো থাকতে পারতে, 3 বোন তো মিলেমিশে থাকতে পারতে। না, তোমার হিংসা হতো, সোনালিকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? যেই সোনালির জন্য আজকে আবার পুনরায় তুমি সোমনাথের বাড়ি প্রবেশ করতে পেরেছো, তোমার কোথাও না কোথাও মনে হচ্ছে সেই সোনালি হয়তো তোমাকে আর মন্দিরাকে অনেকটা দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে। না, এটা তোমার ভুল ধারণা। হিংসা হিংসা মানুষকে কোথায় নিয়ে যায় একবার দেখতে পেরেছো? আজকে তোমরা ক্ষমা চাইছো এমনি এমনি না, তুমি জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যদি ক্ষমা চাই, আর সোনালির সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোথাও না কোথাও একটা যোগাযোগ আছে, তাহলে হয়তো সোনালি যতটা ওর মন নরম, ও তোমাকে ক্ষমা করে দেবে। আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অনুরোধ করবে যে ওদের ক্ষমা করে দাও, কারণ ওরা তো ক্ষমা চেয়েছে। আর তুমি জানো এটা করলে সোনালি করবে। সোনালির আসলে কেমন মেয়ে সেটা তোমরা বুঝে গেছো। আর এই হলো গিয়ে সুতপা, দেখেছো তো? কন্টেন্ট করার জন্য কিন্তু 1 সেকেন্ডও তোমাদের একদম ধুলায় মিশিয়ে দিতে 1 সেকেন্ডও ওয়েট করবে না। এটা হচ্ছে সুতপা। কালকের সুতপার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, একটু দেখে নিও। আর হতে পারে তোমাদের এটা প্ল্যান, সুতপা হয়তো বলেছে এই তোদের এখন খুব খারাপ অবস্থা, এখন কিন্তু তোদের নিয়ে যদি কিছু কন্টেন্ট না করি তাহলে কিন্তু পাবলিক আমাকে ভুল বুঝছে, কারণ তোমরা এগুলো ফোন আলাপ করে করে ভিডিও করো। কালকে সুতপার ভিডিও দেখে পুরো মনে হলো যে তোমার সাথে ফোন আলাপ হয়েছে, যে এই আজকে কিন্তু তোকে নিয়ে একটু বাজে কথা বলবো, অনুপম আর মন্দিরা, অনুপম আর মারু, কিছু কিন্তু কেউ মনে করবি না। সুতপা এরকমই মেয়ে, ও কিন্তু তোমাদের নিয়ে ঠিক কন্টেন্ট করে দিল, কিন্তু কন্টেন্ট করে কিন্তু অনেকটা নিচেই নামিয়ে দিল। কিন্তু তোমাদের বোধোদয় হয় তবে তো, তোমাদের বোধোদয় হয় তবে তো। সোনালি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মেশে সেটা তোমাদের প্রবলেম, আর তোমরা নিজে একটা ব্লগার হয়ে একটা কন্ট্রোভার্সি, যে কিনা কন্ট্রোভার্সির রাক্ষস, তার সাথে নিত্যদিন ফোন আলাপ করছো, তার সাথে নিত্যদিন তোমরা ফোনে যোগাযোগ রেখে কন্টিনিউ তার সাথে মেলামেশা করছো, সেটা প্রবলেম নেই, সেটা প্রবলেম নেই। আজকে এই ক্ষমা চাওয়া, তারপরে এই যে এত কিছু, তোমরা জানো যে আমাদের যদি রানাঘাটে থাকতে হয় তাহলে মন্দিরের সাথে সুসম্পর্ক রাখতে হবে, নয়তো আমাদের এখানে বাস করা সম্ভব নয়। আর সব থেকে বড় কথা হলো টাকার চিন্তা, টাকার চিন্তা। এখন তোমাদের মেন টার্গেট হচ্ছে এইখানে থাকতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে
সুসম্পর্ক রাখতে হবে। আর তাদের সাথে সুসম্পর্ক রাখলে সোনালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝাবে যে ক্ষমা করে দাও, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। কারণ সোনালির বরাবরই মনটা খুব সফট, আমি ওর সাথে মিশেছি তো, ও খুবই সফট। কেউ ওকে যদি কিছু বলে আবার ক্ষমা চেয়ে নেয়, সে যখন তখন সমস্তটা ভুলে যায়। তো তোমরা সেটাই টার্গেট করেছো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা না অতটা বোকা না, ঠিক আছে? অতটা বোকা না। এত কিছুর পরও তোমাদের নিয়ে কিন্তু একটা খারাপ মন্তব্য ওই মেয়েটা করতে পারছে না। ওর কাছে এখনো মনে হয় তোমরা ছোট, তোমরা ভুল করে ফেলেছো, তোমরা ভুল বুঝছো। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার মধ্যে আর সোনালির মধ্যে পার্থক্য। আজকে হয়তোবা মন্দিরার মুখের দিকে তাকিয়ে সোনালি তোমাকে ক্ষমা করে দেবে, মন্দিরার মুখের দিকে তাকিয়ে, কিন্তু সত্যিকারের সোনালির মনে যে আঘাতটা তোমরা দিয়েছো, ঘাটা তোমরা দিয়েছো, সেটা কখন আর পূরণ করতে পারবে না। আর সোনালির মনে ওইভাবে বোধহয় তোমরা কোনোদিন জায়গা করতে পারবে না। আর আমি সোনালিকে আজকে একটা কথাই বলবো যে দেখো বুনু, কাউকে ভালোবাসা, কাউকে সাপোর্ট করা, আমি আগেও বলেছি তোমাকে, অবশ্যই ভালো, কিন্তু কাউকে ভালোবাসো বলে তার দোষটাকে কখনো হাইড করবে না। আর মারুকে ক্ষমা করার আগে একটা জিনিস ভাববে, সে তুমি ক্ষমা করো বা মন্দিরা ক্ষমা করো বা মিলমিশ হয়ে যায়, আমরা দেখো আমরা কখনোই চাইবো না যে তোমাদের সম্পর্কটা ভেঙে যাক। তবু আমি বলবো, যেহেতু মন্দিরা তোমার কথা শোনে, মারু যথেষ্ট চালাক। তোমার যেটা মনে হতো একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ দিদিভাই ওকে নিয়ে কিছু বলো না, আমাকে অনেকবার তুমি বলেছো দিদিভাই বাচ্চা ছেলে মেয়ে কিছু ওদের নিয়ে বলো না। তো আমি খালি তোমাকে এটাই বলবো যে তোমরা মারুকে নিয়ে তোমাদের যে চিন্তাধারা বা মন্দিরার যে চিন্তাধারা, যে ও বাচ্চা, হয়তো অনুপম ওকে দিয়ে কিছু করাচ্ছে বা অতটা বুদ্ধি নেই, না, এটা তোমাদের ভুল ধারণা। অনুপম যেটা সেটা সামনে প্রকাশ পায়, আর মারু যেটা সেটা সামনে প্রকাশ পায় না। মারু ধুরন্ধর মেয়ে, ধুরন্ধর চালাক। তোমাদের এখনো আমি সাবধান করে দিই, তোমাদের এখনো মনে হচ্ছে যে অনুপম হয়তো চালাক, মারু হয়তো বোকা, না, তোমাদের ভুল ধারণা। মারু এত চালাক একটা মেয়ে না, ও সুজ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে যাবে। এখন শুধুমাত্র এমন একটা বিপদে পড়ে রয়েছে, এক তো টাকার দরকার, ম্যানেজ করতে পারছে না, সেকেন্ডে তো ভিউজ কমে যাচ্ছে, এটা একটা টেনশন। আর মন্দিরার সাথে সম্পর্ক খারাপ লাগে, ওদের চ্যানেল কেউ দেখবে না, বেশিরভাগ ভিউজ হচ্ছে ওকে দেয় তার হচ্ছে মন্দিরের চ্যানেল থেকে। ওই জন্য আবার সেই 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 সুজ হয়ে ঢোকার চেষ্টা করছে, ফাল হয়ে কিন্তু আবারও বেরোবে। যেই বিড়ালের কামড়ানোর স্বভাব না, সে বরাবরই কামড়াবে, সে কখনো শুধরাবে না। খালি আমি তোমাদের এইটুকু কথাই বললাম, যদি পুনরায় কোনোভাবে মন্দিরাকে আর মারিয়াকে মিল করিয়ে দাও না সোনালি, আমি বললাম তো আবারও পস্তাবে, আবারও পস্তাবে। আমি কখনোই বলবো না যে মারুকে ক্ষমা করুক মন্দিরা, কারণ ও আবার ঢুকবে, আবার কোনো খারাপ করার চেষ্টা করবে। জাস্ট আমি তোমাকে এইটুকু বললাম, কারণ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি এইটুকু বলতে পারি, তাই বললাম। এত বড় মনও ভালো না যে তুমি বুঝতে পারছো যে আবার মিলমিশ হলে ক্ষতি হতে পারে, তারপরেও তুমি সেটা করছো। এতে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তোমার উপর অনেকে রেগে যাবে, ভিউয়ার্সরাও রেগে যাবে, কারণ আমরা জানি তোমরা মন্দিরার ভালো চাও, তুমি বিশেষ করে মন্দিরার ভালো চাও। তো মন্দিরার যদি ভালো চাও, আমি এটাই বলবো, মারুকে আর মন্দিরাকে কখনোই তুমি অন্তত মিলিয়ে দিও না। এবার দেখো, মারু আর মন্দিরা যদি নিজের থেকে মিলে যায়, সেখানে তো তোমার কিছু করার থাকবে না। কিন্তু আমি বলবো এর মাধ্যম তুমি আর হয়েও না। অনেকবার ধাক্কা খেয়েছো, নিজে অনেক ভালো করেছো, কি সুনাম পেয়েছো? না, বরং তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তো সেটা মাথায় রেখো বুনু। ও ভালো হওয়া ভালো, কিন্তু তোমার ভালোর উপরে অন্য কেউ সুযোগ নিচ্ছে আর তুমি সেটা জেনে শুনে করতে দিচ্ছ, সেটা ভালো না। চলো, এইটুকু কথা তোমাদের সবাইকে বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আসবে নতুন ভিডিও। সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।